প্র্যাকটিসের মাধ্যমে শিখো প্রিপোজিশন। আমি সবসময় তোমাদেরকে বলি যে প্র্যাকটিস করে যেটা শিখবে সেটা কিন্তু তোমাদের বেশি মনে থাকবে। আর রুলস মুখস্থ করে যেটা শিখবে ওটা কিন্তু দেখবা কয়দিন পরে রুলসটা ভুলে গেছো। বাট তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো, সলভ করো যে আসলে কিভাবে আসছিল, কেমন হয়েছিল প্রশ্নগুলো, তাহলে কিন্তু তুমি নেক্সট মানে তোমার এক্সামের জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে। ওকে? সো আজকে আমরা এইচএসসি ২০২৪ সালের যশোর বোর্ডে প্রিপোজিশনটা সলভ করব। অ্যান্ড সলভ করে পরে প্রত্যেকটা প্রিপোজিশন কেন হলো আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বলবো। অ্যান্ড পুরো প্যাসেজটার বাংলা অর্থ বলবো। ওকে, সো চলো আমরা শুরু করি। এখন শুরুতেই আছে, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ ড্যাশ ম্যারেজ ড্যাশ গার্লস ইজ 18। তো আমরা আগে অর্থটা দেখি, তারপরে আমরা দেখবো যে কোন প্রিপোজিশনটা হবে। দেখো, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ মানে বাংলাদেশে আইনি বয়স ড্যাশ ম্যারেজ মানে হচ্ছে বিয়ের আইনি বয়স। বিয়ের আইনি বয়স, তাহলে দেখো তোমার এখানে কথাটার মধ্যে কিন্তু র আসছে, বিয়ের। আর আমরা জানি যখন কোনো কথা তোমার র অথবা এর আসবে তখন আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। তাহলে তুমি এখানে প্রিপোজিশন কি পেয়ে গেলা? অফ। কিভাবে? অফ ম্যারেজ, লিগাল এজ অফ ম্যারেজ, বিয়ের আইনি বয়স। ওকে, আচ্ছা, ড্যাশ গার্লস ইজ 18 মানে মেয়েদের, মেয়েদের জন্য, মেয়েদের জন্য বিয়ের আইনি বয়স হলো 18। মেয়েদের জন্য, তাহলে দেখো তুমি কি পেয়েছো? জন্য। জন্য ইংলিশ আমরা কি জানি? ফর। প্রিপোজিশন ফর মানে কি? জন্য। তাহলে এখানে আমি আরেকটা প্রিপোজিশন পেয়ে গেলাম, ফর। দেখো আমার দুইটা প্রিপোজিশন হয়ে গেল। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18। বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ের আইনি বয়স হলো কত? 18। However, কিন্তু 33% of our girls get married before they are 15. কিন্তু 33% মেয়ে 15 বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 15 বছরের আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। অ্যান্ড 60% ড্যাশ দেম বিকাম মাদার ড্যাশ দ্য টাইম দে রিচ 90। আচ্ছা, আমরা একটু একটু করে দেখি। যে প্রথমে আমরা দেখলাম যে 15 বছরের আগে 33% মেয়ের বিয়ে হয়ে যায়। অ্যান্ড 60% ড্যাশ দেম, এবং 60% ড্যাশ দেম। দেখো তুমি কিন্তু যদি খেয়াল করো এর শুরুতে দেখো 30% অফ আওয়ার গার্ল, তাহলে দেখো 30% পরে কিন্তু অফ প্রিপোজিশনটা আছে। তাহলে এখান থেকে কিন্তু তুমি 60% অফ দেম এটা কিন্তু লিখতে পারো। তুমি ওইখান থেকেই কিন্তু প্রিপোজিশনটা পেয়ে যাচ্ছ। জাস্ট একটু ট্রিক খাটাতে হবে, একটু দেখতে হবে। যেহেতু এখানে 30% অফ, তাহলে এখানেও তুমি লিখতে পারবা 60% অফ। তাহলে 60% অফ দেম, তাদের 60%, 60%-এর মতো বিকাম মাদার মা হয়ে যায়। ড্যাশ দ্য টাইম দে রিচ 19 মানে 19 বছর হওয়ার আগে বা 19 বছর হতে না হতেই তারা মা হয়ে যায়। তাহলে এইখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? ড্যাশ দ্য টাইম দে রিচ 19। তো এখানে দেখো, এখানে আমরা একটা ফিক্সড ফ্রেজ ইউজ করব। এই যে ড্যাশ দ্য টাইম, এটা সহ একটা ফিক্সড ফ্রেজ হচ্ছে বাই দ্য টাইম। বাই দ্য টাইম মানে হচ্ছে সময়, যখন তুমি নির্দিষ্ট একটা সময়কে বোঝাবে যে সময়ে পৌঁছাতে না পৌঁছাতে বা এই সময় হওয়ার আগে, নির্দিষ্ট যে সময়টা আছে সেই সময় হওয়ার আগে। বাই দ্য টাইম দে রিচ 90 মানে 19 বছর হওয়ার আগেই তারা 60% মেয়েরা কি মা হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি একটা ফিক্সড ফ্রেজ ইউজ করলে বাই দ্য টাইম, বাই দ্য টাইম মনে রাখবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এরপরে দেখো, when an adolescent girl gets married, যখন একজন কিশোরী মেয়ে, adolescent girl মানে কিশোরী মেয়ে, gets married বিয়ে হয়, she usually drops dash of school। আচ্ছা, এতটুকু আগে দেখো, যখন একজন কিশোরী মেয়ের বিয়ে হয় সে ইউজুয়ালি ড্রপস, সে সাধারণত ড্রপস মানে কি? কোনো কিছু ছেড়ে দেয়া, ড্রপস। তো এখানেও আমরা একটা ফিক্সড ফ্রেজ ইউজ করবো, সেটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট মানে কি? ছেড়ে দেয়া। ড্রপ আউট দুইটা মিলিয়ে একটা ফিক্সড ফ্রেজ, সেটা হচ্ছে ড্রপ আউট। তাহলে এখানে কি আছে? ড্রপস। ড্রপস এর সাথেও আমরা ইউজ করতে পারবো আউট, ড্রপ আউট। অবশ্যই অনেকেই তোমরা এই কথাটা শুনেছো, ড্রপ আউট মানে কোনো কিছু ছেড়ে দেয়া। সো সে সাধারণত ওই ড্রপস আউট ছেড়ে দেয় অফ স্কুল, তাই স্কুল ছেড়ে দেয়। ঠিক আছে, যখন একজন কিশোরী মেয়ের বিয়ে হয় সাধারণতই কি সে স্কুল ছেড়ে দেয়। তাহলে এখানেও আমরা একটা ফিক্সড ফ্রেজ পেলাম, ড্রপ আউট। আচ্ছা,
and thus loses her mobility. মোবিলিটি মানে গতিশীলতা। এভাবে সে তার গতিশীলতা হারিয়ে ফেলে। গতিশীলতা মানে বোঝাচ্ছে যে সে একটা গতির মধ্যে ছিল, একটা পড়াশোনার গতি ছিল তার। এক ক্লাস থেকে আরেক ক্লাসে, তারপরে স্কুল, দেন কলেজ, একটা গতির মধ্যে ছিল, ওইটা তার ভেঙে যায়, ওটা সে হারিয়ে ফেলে যেহেতু তার বিয়ে হয়ে যাচ্ছে। সো সে কি করে, তার মোবিলিটি মানে তার গতিশীলতা হারিয়ে ফেলে। আচ্ছা, এবার দেখি she gets confined. Confined মানে সীমাবদ্ধ হয়ে যাওয়া। সে সীমাবদ্ধ হয়ে যায় ড্যাশ ফুল টাইম ওয়ার্ক। ফুল টাইম ওয়ার্ক মানে কি, সারাদিনের ফুল টাইম বলতে আমরা তো বুঝি যেটা সারাদিন ধরে কাজ করতে থাকা। যেমন ধরো পার্ট টাইম ওয়ার্ক বা ফুল টাইম ওয়ার্ক। তো এখানে সেটাই বুঝছে যে সে সারাদিন কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় ড্যাশ হার ইনলস হাউসহোল্ড। ইনলস মানে শ্বশুরবাড়ির, হাউসহোল্ড কাজে, শ্বশুরবাড়ির কাজকর্মে। শ্বশুরবাড়ির কাজকর্মে সে কি হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায়। তো এখানে ২ টা ড্যাশ আছে, আমরা একটু, একটু করে দেখি। সে গেটস কনফাইন্ড, সীমাবদ্ধ হয়ে যায়। কোথায়? নিশ্চয়ই কনফাইন্ড এর পরে কোন একটা কারণ আছে বা কোন একটা কথা আছে যে এই কাজে সে সীমাবদ্ধ হয়ে যায়। একটা দিক নির্দেশনা হচ্ছে, তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব। যখন তোমার কোন একটা দিক বর্ণনা করবে বা এই জিনিসটা নির্দিষ্ট করে বলবে যে সে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কোথায় সীমাবদ্ধ হচ্ছে, এরপরে কোন একটা রিজন আসবে বা কোন একটা দিক আসবে যে এই কাজটা বলা থাকবে, তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম she gets confined to full time work মানে সারাদিনের কাজে ড্যাশ হার ইনলস তার শ্বশুরবাড়ির কাজকর্মের মধ্যে। সে কি করে, শ্বশুরবাড়ির কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। মধ্যে, শ্বশুরবাড়ির কাজকর্মের মধ্যে। মধ্যে বলতে আমরা প্রিপোজিশন ইন। ইন মানে কি, মধ্যে। যখন কোনো কিছুর ভিতরে বোঝাবে তখন প্রিপোজিশন ইন। তাহলে আমরা ২ টাই প্রিপোজিশন পেয়ে গেলাম। আচ্ছা, এবার নেক্সট দেখো, she loses social status. she loses মানে সে হারিয়ে ফেলে সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে অ্যান্ড অল দ্য অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, এবং সব ধরনের সুযোগ সুবিধা ড্যাশ ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স মানে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা। তাহলে এখন একটু একটা জিনিস দেখো যে অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, কার সুযোগ সুবিধা, অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ সুবিধা। অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ সুবিধা। তো এখানে আবার তোমার কথার মধ্যে র অথবা এর আসতেছে, অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ সুবিধা। তো এখনো আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। আমরা জানি যখন র অথবা অর আসবে প্রিপোজিশন অফ। তাহলে আমরা আরেকটা প্রিপোজিশনে পেয়ে গেলাম যে সে তার সামাজিক মর্যাদাও হারিয়ে ফেলে এবং অর্থনৈতিক স্বাধীনতার সকল সুযোগ সুবিধাও কি হারিয়ে ফেলে। আচ্ছা, ড্যাশ হার হাউস ইনলস হাউস মানে তার শ্বশুরবাড়িতে সি, তো এখানে হি হবে না, সি হবে। আচ্ছা, she gets marginalized. ড্যাশ হার ইনলস হাউস she gets marginalized মানে অবহেলিত। মানে সে অবহেলিত হয়ে পড়ে কোথায়, তার শ্বশুর বাড়িতে। সেখানে আমরা দেখো একটু আগেই কিন্তু আমরা ইনলস এর জন্য ইন প্রিপোজিশন ইউজ করছি মানে শ্বশুর বাড়ির ভিতরে। সেইখানেও সেম ভাবেই তুমি প্রিপোজিশন ইন ইউজ করতে পারবে, বাট আমি বড় হাতে কেন লিখলাম, বিকজ এটা একটা নতুন সেন্টেন্সের শুরুতেই প্রিপোজিশনটা আছে, তাই বড় হাতে লিখলাম। সো ইন হার ইনলস মানে তার শ্বশুর বাড়িতে she gets marginalized মানে সে অবহেলিত হয়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো she becomes vulnerable dash all sorts of abuse including dowry related violence. একটু একটু করে অর্থটা বুঝো। she becomes vulnerable মানে সে দুর্বল হয়ে পড়ে। কোথায় দুর্বল হয়ে পড়ে? অল সর্টস অফ অ্যাবিউজ। অল সর্টস অফ অ্যাবিউজ মানে সব ধরনের অপব্যবহার। অ্যাবিউজ মানে অপব্যবহার, সব ধরনের অপব্যবহার। ইনক্লুডিং যার মধ্যে আছে ডাউরি রিলেটেড ভায়োলেন্স। ডাউরি মানে কি, যৌতুক। যৌতুক সম্পর্কিত জুলুম। ভায়োলেন্স মানে জুলুম বা অত্যাচার, নির্যাতন। তাহলে যৌতুক সম্পর্কিত নির্যাতন সহ সব ধরনের অপব্যবহারের প্রতি সে কি হয়, দুর্বল হয়ে পড়ে। So, এইখানেও দেখো আবার তুমি একটু একটু করে বোঝার চেষ্টা করো, সে বিকামস ভালনারেবল সে দুর্বল হয়ে পড়ে কোথায়,
এখন আমি নিশ্চয়ই কোনো একটা কথা বলবো, কোনো একটা কারণ বলবো, কোনো একটা দিক বলবো। এখনো কিন্তু সেম তোমার একটু আগে যে আমি ট্রু প্রিপজিশন এর জন্য বলেছিলাম, সেম ভাবে এখানেও আসছে যে সে দুর্বল হয়ে পড়ে এটার প্রতি বা এই জিনিসটার প্রতি বা এই জিনিসটার দিকে। এটার দিকে সে দুর্বল হয়ে পড়ে। এটার প্রতি সে দুর্বল হয়ে পড়ে। তো এক্ষেত্রেও তুমি প্রিপজিশন টু ইউজ করবে। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম প্রিপজিশন টু। সে দুর্বল হয়ে পড়ে এই ধরনের অত্যাচারের প্রতি। ঠিক আছে? তাহলে দেখো আমরা ১০ টা প্রিপজিশনই কিন্তু সলভ করে ফেললাম। আর এই ১০ টাই কিন্তু তুমি শিখেও ফেললা। তোমারও শেখা হয়ে গেল। তো এইভাবে তুমি যদি বেশি, বেশি এরকম বোর্ড কোয়েশ্চেন সলভ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবা তোমার কাছে আর কঠিনই মনে হবে না। যত প্রিপজিশনই হোক না কেন, আসুক না কেন তোমার এক্সামে, যেটাই আসুক না কেন তোমার কাছে আর কঠিন মনে হবে না। জাস্ট প্র্যাকটিস করবে। ওকে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।